Everybody, welcome back to our spoken English classes, basic spoken English classes. Today it is the 12th day. Today it is the 12th day of our spoken English session. আজকে 12তম দিন। ঠিক আছে, আমাদের 30 দিনের মধ্যে যে বেসিক স্পোকেন ইংলিশ শেখার যে একটা আমাদের মানে প্রচেষ্টা, তার আজকে 12তম দিন। তো লাস্ট ডে উই হ্যাভ লার্নড দ্য পজিটিভ ভার্বস লেট অ্যান্ড গেট। গতদিন আমরা কী শিখেছিলাম? গতদিন আমরা শিখছিলাম যে পজিটিভ ভার্ব লেট এবং গেটের ব্যবহার, লেট এবং গেট কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি সেই আগের দিন যে স্ট্রাকচারটা আজকেও আবার লিখে রেখেছি যে পজিটিভ ভার্বস মানে দেয়ার আর 5 টাইপস অফ পজিটিভ ভার্বস ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে 5 ধরনের পজিটিভ ভার্ব আছে, কিন্তু অনেকেই আমরা মনে করি কি, অনেকেই আমরা ভাবি পজিটিভ ভার্ব তো গ্রামার শেখার জন্য দরকার, গ্রামারের জন্য দরকার, এমনি আমাদের মানে বাস্তবিক ব্যবহারে আমাদের কথা বলার জন্য, আমাদের যে নর্মাল কোর্স অফ ডে, আমাদের যে সাধারণ প্রতিদিনের যে কথাবার্তা যে আমরা বলি, কাজবাজ মানে লিখি, তাতে পজিটিভ ভার্বের কী প্রয়োগ আছে। কিন্তু পজিটিভ ভার্ব না জানলে বহু কথাই বলা অসম্ভব। পজিটিভ ভার্ব না জানলে বহু কথাই মানে বলা অসম্ভব, লেখাও অসম্ভব। যেমন ধরো আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি তোমাকে বোঝাই, আমি তোমাকে বোঝাবো, আমি তোমাকে বোঝালাম, এই কথাটা কি করে বলবো? আমরা অনেক সময় করি কি, আই আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বোঝাই না, আই আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝি, কিন্তু আমি তোমাকে বোঝাই কথাটা কি করে বলবো? এই কথাটা বলতে গেলে পজিটিভ ভার্ব লাগবেই। বিষয়টা দেখো, বিষয়টার মধ্যে নামটার মধ্যেই রয়েছে কি পজিটিভ ভার্ব। কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ। কজ মানে কারণ, মানে একজনের কারণে যখন আরেকজনের কোনো কাজ করা হয় তখন সেটাকে পজিটিভ ভার্ব বলা হয়, একজনের কারণে আরেকজনের কাজ করা। তো আমি আগের দিন ব্যাপারটা বলেছিলাম এই স্ট্রাকচারটা সম্বন্ধে, আজকে আরেকবার বলে নিই। তো বিষয়টা কি, লেট প্রথমে মানে পজিটিভ ভার্ব 5টা কী কী? লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প। লেট মানে কি? লেট হচ্ছে করতে দেওয়া। দেখো টু অ্যালাউ, আগের দিন বলেছিলাম, আবার একবার মানে আমি রিভাইজ করে নিচ্ছি। টু অ্যালাউ, এবার দেখো এটা লেটের তলায় টুয়ে আমি কাটা চিহ্ন দিয়ে রেখেছি, মানে টুয়ে কাটা চিহ্ন দিয়ে রেখেছি, মানে এখানে লেট যখন আমরা বলি, যখন আমরা মানে লেট ব্যবহার করি পজিটিভ ভার্ব, তখন আমরা টু এর ব্যবহার করি না, তখন আর টু এর মানে ইনফিনিটিভ আর ব্যবহার করা হয় না। আবার গেট মানে করানো, কিন্তু এটা কী ধরনের করানো? এটা হচ্ছে কনভিন্স করে, কাউকে কিছু বুঝিয়ে সুঝিয়ে, বাবা বাছা করে কনভিন্স করিয়ে কাজটা করানো, তখন আমরা ব্যবহার করি গেট। তো সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, গেটের ক্ষেত্রে কিন্তু টু ব্যবহার করতে হয়। আবার মেক মানে করানো, মেক মানে করানো। আর নর্মালি দেখো, নর্মালি যদি ডিকশনারিতে সার্চ করো বা মোবাইলে সার্চ করো, মেক মানে কি? মেক মানে তৈরি করা, এই সমস্তই থাকে, কিন্তু মেক মানে করানোও হয়, তখনই ওটাকে বলা হয় পজিটিভ ভার্ব। কজ মানে হচ্ছে কারণ, মানে একজনের কারণে যখন অন্যজনের কোনো কাজ করা হয়, মানে ব্যক্তি নিজে করে না, বাক্যের যে সাবজেক্ট সে কিন্তু নিজে কিছু করে না, সে করায় লোককে দিয়ে, সে করায়। তো মেক মানেও করানো। মেকটা কি হয়? মেকটা কিছুটা ফোর্সফুলি কিছুটা বাধ্য করা হয় কাউকে করতে, তখন আমরা মেক ব্যবহার করি। মেকের পরেও কিন্তু আমরা টু ব্যবহার করি না, তারপর আসে হ্যাভ মানেও করানো। দেখো হ্যাভ মানেও লিখেছি করানো, কিন্তু এটা হচ্ছে টু অ্যাসাইন মানে কাউকে কোনো কিছু চুক্তি দেওয়া, মানে তারও প্রয়োজন আমারও প্রয়োজন, আমি তাকে কাজটা দিলাম, তার বদলে সে হয়তো কিছু পাবে, সে পারিশ্রমিক পাবে, টাকা পাবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো কাউকে দিয়ে কিছু করাই, তখন আমরা করি মানে অ্যাসাইন ব্যবহার করি, মানে হ্যাভ ব্যবহার করি, ওটা হচ্ছে টু অ্যাসাইন। আর একটা হচ্ছে হেল্প মানে হচ্ছে সাহায্য করা। এ দেখো টু হেল্প লেখা আছে, টু হেল্প মানে কাউকে সাহায্য করা। তো এই হ্যাভের পরেও কিন্তু টু ব্যবহার হয় না, যেটা বলতে ভুলে গেলাম। হ্যাভের যখন আমরা পজিটিভ মানে হ্যাভকে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু আমরা আর টু এর ব্যবহার করি না, তখন কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করি না। আবার হেল্পকে যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি, মানে অন্য কাউকে কিছু মানে সাহায্য সাহায্য করা মানে তো সোজা আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, বা হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, বা আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করলাম। কিন্তু মানে এই পজিটিভ ভার্ব হিসেবে যখন হেল্প ব্যবহার করি, তখন করানো হয়, আমি ওকে দিয়ে সাহায্য করালাম, ঠিক আছে, আমাকে দিয়ে সাহায্য করালো, তখন হচ্ছে হেল্প ব্যবহার করা হয়। তখন কিন্তু টু এর ব্যবহারটা দেখো রাইট চিহ্ন দিয়েছি, কাটা চিহ্ন দিয়েছি, কারণটা হচ্ছে এখানে টু এর ব্যবহার হতেও পারে, নাও হতে পারে, মানে যে কথাটা বলছে তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে, সে ব্যবহারও করতে পারে, নাও করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচারটা আগের দিন কী লিখেছিলাম পজিটিভ ভার্বের ব্যবহারটা আরেকবার দেখে নিই। সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সিভি মানে হচ্ছে পজিটিভ ভার্ব হলো সিভি, তারপর হচ্ছে আদার পার্সন মানে যাকে দিয়ে কাজটা করানো হয়, আদার পার্সন, বোঝা গেল? তারপর টুটা ব্যাকেটে রাখলাম। কেন টুটা ব্যাকেটে রাখলাম? কারণ টু এর ব্যবহার হতেও পারে, নাও হতে পারে, ওটা বোঝা গেল? তারপর V1 মানে মূল ভার্ব যেটা থাকে, ঠিক আছে, মূল ভার্ব যেটা থাকে বাক্যের, পজিটিভ ভার্বটা কিন্তু মেন ভার্ব নয়। মেন ভার্ব হচ্ছে কিন্তু যে ধরনের কাজটা করানো হচ্ছে সেটা কিন্তু মেন ভার্ব, সেটা কিন্তু বসে তারপর V1, তারপর বসে কি? তারপর বসে অবজেক্টিভ বা এক্সটেনশন বাক্যের।
হ্যাঁ, তারপর পাশে অবজেক্টিভ। তাহলে কী দাঁড়ালো, সাবজেক্ট, তারপর সিভি, তারপর আদার পার্সন, তারপর টুটা ব্র্যাকেটে। কারণটা হচ্ছে টু ব্যবহার মানে কোথাও ব্যবহার হয়, কোথাও হয় না। যেমন গেটের ক্ষেত্রে ব্যবহার হয়, আর হেল্পের ক্ষেত্রে মানে এটা একটা ইচ্ছা বুঝি আমি ব্যবহার করতে পারি, নাও করতে পারি, ওই জন্য টুটা ব্র্যাকেটে রাখলাম। তারপর V1, মেন ভার্বটা কিন্তু সবসময় প্রেজেন্ট, মানে V1 মানে কি, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই ব্যবহার হয়। তারপর হচ্ছে অবজেক্টিভ, বাক্যের যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো লেখা হয়। এবার বিষয়টা হচ্ছে ধরো মানে কেন পজিটিভ ভার্বটা কেন শিখতে হবে। ওই যে বলি, আমি একটা কথা বলি, আমি করি মানে আই ডু, সে করে মানে হি ডাজ, মানে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট, অতএব হি ডাজ। কিন্তু সে আমাকে দিয়ে করায়, এটা কী হবে, সে আমাকে দিয়ে করায়, তখন হয়ে যাবে হি মেক্স মি ডু, কেন দেখো, সাবজেক্ট মানে অ্যাকচুয়ালি কে করে কাজটা কিন্তু করি আমি, কিন্তু আমাকে বাধ্য করা হয়, আমাকে সে করায়, অতএব সে হচ্ছে এখানে মেন সাবজেক্ট বাক্যের, সেটা কিন্তু হি। দেখো সাবজেক্ট হি লিখেছি। তারপর কি, এবার সে আমাকে করায়, যায়, খায়, বলে, পড়ে, শোনে, ঘুমায়, করায়, এটা কি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আমরা শিখেছি টেন্স করার সময়। তাহলে হি মেক্স হয়ে গেল, হি মেক্স। এবার কি, এবার হচ্ছে দেখো সাবজেক্ট, তারপর সিভি লিখে দিয়েছি, মানে পজিটিভ ভার্বটা লিখে দিয়েছি। এবার আদার পার্সন কাজটা কে করে, কাজটা তো সে করে না, সে আমাকে দিয়ে করায়, তাহলে কাজটা করে কে, কাজটা আমি করি, ওই জন্য আমার কথা উল্লেখ হয়ে গেছে যে আদার পার্সন লিখে দিয়েছি আমি। তারপর এই যে তারপর এখানে টু তো বসবে না, মেকের ক্ষেত্রে টু বাদ, তারপর V1, তারপর লিখেছি ডু, মানে মূল ভার্বটা যে কাজটা করা হয় সেটা ডু লিখেছি। তারপর অবজেক্টিভ তো নেই বাক্যের মধ্যে, তাহলে লিখলাম না। এবার ধরো এটা তাহলে কী হলো, সে আমাকে দিয়ে কাজটা। এবার টেন্সের যত প্রয়োগ, দেখো একটা জিনিস, টেন্সের প্রয়োগ কিন্তু এই মূল ভার্বের উপরে কিন্তু হয় না কখনো, টেন্সের প্রয়োগ কিন্তু সবসময় পজিটিভ ভার্বের উপরে। টেন্সের যা প্রয়োগ, তুমি যে টেন্সেই কথা বলতে চাও সেটার প্রয়োগ কিন্তু পজিটিভ ভার্বের উপরে হবে। যেমন ধরো সে আমাকে দিয়ে কাজটা করালো, তাহলে কী হবে, হি মেড মি ডু দ্য জব। আচ্ছা এখানেও লিখে দিই তাহলে দ্য জব, সে আমাকে দিয়ে কাজটা করায়, জব বা ওয়ার্ক যাই বলো না কেন, ওয়ার্কও লিখতে পারতাম, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা করায়, হি মেড মি ডু দ্য জব বা ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা করালো। এবার যদি বলি, যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে চলে যাই, সে আমাকে দিয়ে কাজটা করাচ্ছিল, তাহলে কী হবে, হি ওয়াজ মেকিং মি ডু দ্য জব বা ওয়ার্ক যেটাই বলো। তাহলে কী দাঁড়ালো, সে আমাকে দিয়ে কাজটা করাচ্ছিল, কী হলো, হি ওয়াজ মেকিং মি ডু দ্য জব অর ওয়ার্ক, মানে যেমনটা বলতে চাও। তো বিষয়টা হচ্ছে যেটা কথা তখন বলছিলাম, কথাটা বলা হলো না পুরোটা। আগের দিন আমরা কী শিখেছিলাম, লাস্ট ডে উই হ্যাভ লার্নড দেখো ইউজ অফ পজিটিভ ভার্বস লেট অ্যান্ড গেট, অ্যান্ড টুডে উই উইল লার্ন দ্য ইউজ অফ পজিটিভ ভার্ব মেক, মানে আমরা যে মেকের যে ব্যবহারটা, পজিটিভ ভার্ব মেকের যে ব্যবহারটা সেটা আলোচনা করবো শুধু, কারণ এইটা বা আর দুটো রইলো হ্যাভ আর হেল্প, তিনটে একসাথে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো পরের দিন হ্যাভ আর হেল্পটা আলোচনা করে নেবো, আজকে শুধু মেকটা দেখি। তো এই যে কী বলছিলাম, যে টেন্সের যে টেন্সের ব্যবহারটা, মানে তুমি কোন টেন্সে বলতে চাইছো কথাটা, সেই টেন্সের ব্যবহারটা কিন্তু পজিটিভ ব্যবহার মানে ভার্বের উপরই হবে। মূল ভার্বটা কিন্তু ফ্রি থাকবে, মূল ভার্বটা সবসময় V1, যে V1 লেখা আছে, মূল ভার্ব কিন্তু সবসময় V1, মূল ভার্বে কিন্তু মানে কোনো রকম পরিবর্তন হবে না। আজ আরও কিছু উদাহরণ আলোচনা করি, তাহলে বোঝা যাবে ডাস্টারটা কোথায় গেল। ধরো যদি বলি, ধরো আমি কোথাও গেছি, এবার আমি কাউকে বলছি বা আমি ফিরে এসে বলছি যে ওরা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, রাখলো, তাহলে কী হবে, ওরা ইংরেজি মানে তারা, তাহলে দে দাঁড় করিয়ে রেখেছিল বা দাঁড় করিয়ে রেখেছিল, পাস্টেই লিখবো, তাহলে দে মেড মি স্ট্যান্ড ফর এ লং টাইম। দে মেড মি স্ট্যান্ড ফর এ লং টাইম, মানে তারা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল বা তারা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো। দে মেড মি স্ট্যান্ড ফর এ লং টাইম, দেখো সাবজেক্ট লিখেছি, তারপর যেহেতু অতীতকালে পাস্ট টেন্সের ঘটনা, তারা আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, তারা দাঁড়িয়ে থাকেনি, যদি হতো যে তারা দাঁড়িয়েছিল, তাহলে কী হতো, দে আর স্ট্যান্ডিং বা দে স্টুড ফর এ লং টাইম, তারা অনেকক্ষণ দাঁড়ালো, বা দে আর স্ট্যান্ডিং, তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
তারা দাঁড়ায়নি, কিন্তু তারা আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, মানে তাদের হেতু আমাকে কাজটা করতে হয়েছে। তারা যদি আমাকে না দাঁড় করাতো তাহলে আমি দাঁড়াতাম না। তাদের হেতু আমাকে কাজটা করা হয়েছে, মানে তাদের কারণে আমাকে কাজটা করতে হয়েছে। এই কারণ ইংরেজি হচ্ছে কজ, এই জন্য এগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব, এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তারা আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, তাহলে দে মেড মি স্ট্যান্ড ফর এ লং টাইম, তারা আমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিল। আবার ধরো এটা যদি বলতাম এবার তারা আমাকে দাঁড় করিয়ে রাখে, তারা সবসময় আমাকে দাঁড় করিয়ে রাখে, তারা আমাকে মানে সাথে সাথে কাজটা করে দেয় না, তারা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে, তাহলে কী হবে? দে, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু দে তো আর থার্ড পার্সন হলো, সিঙ্গুলার নাম্বার তো নয়, তাহলে ওই জন্য এখানে এস বাই এস ব্যবহার করা যাবে না ভার্বের সাথে, তাহলে কী হবে? দে মেক মি, দে মেক মি স্ট্যান্ড, তাহলে কী হলো? দে মেক মি স্ট্যান্ড ফর এ লং টাইম, বাট তারা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে, তারা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে, মানে কাজটা মানে করে দেয় না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। তো এরকম এবার ধরো এবার যদি মানে এবার যদি আমি এটাকে ধরো অন্য একটা উদাহরণ নিয়ে অন্য টেন্সে করি, ধরো যদি বলি যে আমি তোমাকে ব্যাপারটা বোঝাবো, আমি তোমাকে এই বিষয়টা বোঝাবো, তাহলে কী হবে? আই উইল মেক ইউ, দেখো আমি বুঝবো কি? আই উইল আন্ডারস্ট্যান্ড। যদি বলি আমি বুঝবো, আই উইল আন্ডারস্ট্যান্ড। এবার এই ভুলটা অনেকেই দেখি তোমরা লেখো, খাতায় যখন লেখো যে আমি তোমাকে বোঝাবো, আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ। আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ মানে তো আমি তোমাকে বুঝবো হয়ে গেল, এটা নিজে কাজ করা হয়ে গেল। আমি তো তোমাকে বোঝাবো, আমি তো নিজে বুঝবো না, আমি তোমাকে বোঝাবো, বোঝা গেল? আই উইল আন্ডারস্ট্যান্ড। আর মেক ব্যাপারটাই বললাম না, কিছুটা ফোর্সফুলি, সব ক্ষেত্রে যে ফোর্সফুলি নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেক দিয়ে যে মেককে পজিটিভ ভার্ব করে যখন আমরা কিছু বাক্য বলি বা লিখি, তখন কিছুটা ফোর্সফুলি হয়, মানে আমি তোমাকে বোঝাবো, আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো জিনিসটা, এরকম একটা ব্যাপার বোঝাতে চাই আর কি। তো আমি তোমাকে বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এবার তোমরা কী করো অনেক সময়, যে আমি তোমাকে জিনিসটা বোঝাবো, তোমরা লিখে দাও আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ, আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ। আমি তো তাহলে হয়ে গেল আমি তোমায় বুঝবো, তুমি তো বুঝবে না, তুমি তো বোঝাবে, মানে তোমার কারণে আরেকজনের বোঝা হবে জিনিসটা, তোমার কারণে আরেকজন ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করবে আর কি, বুঝবে। তো সেক্ষেত্রে আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ লেখাটা ভুল, তাহলে হয়ে যায় আমি তোমাকে বুঝবো। অ্যাকচুয়ালি আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে জিনিসটা বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে জিনিসটা বোঝাবো। এবার যদি এটাকে প্রশ্ন করতে চাই, তুমি কি আমাকে জিনিসটা বোঝাবে, তাহলে কী হবে? উইল ইউ, কারণ আমরা জানি প্রশ্ন করার সময় কী হয়, অক্সিলারি ভার্ব আগে চলে আসে। তাহলে উইল ইউ মেক মি, উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা এইটা মুছি, তুমি কি আমাকে বোঝাবে, তুমি কি আমাকে জিনিসটা বোঝাবে, তাহলে কী হবে? উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমাকে বোঝাবে, তুমি কি আমাকে বিষয়টা বোঝাবে। এবার এটাকে যদি নাবাচক করতে চাই, তুমি কি আমাকে বিষয়টা বোঝাবে না, তাহলে কী হবে? উইল ইউ নট, উইল ইউ নট মেক মি আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমাকে জিনিসটা বোঝাবে না। ব্যাপারটা বোঝা গেল? আমি হ্যাবাচক, নাবাচক, টেন্স সব কিছু যা প্রয়োগ হবে এইটার উপরই, এই পজিটিভ ভার্বের উপরই প্রয়োগ হবে, এটা একদম ফ্রি থাকবে, এটার উপরে কিচ্ছু হবে না। তাহলে কি হলো? তুমি কি আমাকে জিনিসটা বোঝাবে, তখন আমি বললাম উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড। তুমি কি আমাকে জিনিসটা বোঝাবে না, উইল ইউ নট মেক মি আন্ডারস্ট্যান্ড, বোঝা গেল? এবার ধরো এটা বাদ, নাটা বাদ, তুমি আমাকে কখন জিনিসটা বোঝাবে, তাহলে কী হবে? হোয়েন, এখানে জুড়ে দেবো হোয়েন। তাহলে কী হলো? হোয়েন উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, তুমি কখন আমাকে বোঝাবে, তুমি আমাকে কখন পড়াটা আমাকে কখন বোঝাবে। যদি এখন বলতে চাই ধরো কাউকে যে তুমি আমাকে যে পড়াটা কালকে বললে বুঝতে পারলাম না, কখন বোঝাবে আবার, তাহলে হোয়েন উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, কখন তুমি আমাকে বোঝাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার ধরো এটাকে কন্টিনিউয়াসে কি ব্যবহার করা যায় না? হ্যাঁ, কন্টিনিউয়াসও ব্যবহার করা যায়। ধরো তুমি আমাকে জিনিসটা বোঝাচ্ছ, বা আমি তোমাকে জিনিসটা বোঝাচ্ছি, তাহলে কী হবে? আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, মানে আমি তোমাকে জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে চাইছি, আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটা, বোঝা গেল? আবার ধরো এবার যদি বলি আমি তোমাকে জিনিসটা বোঝাতে চাই, দেখো এর মধ্যে কিন্তু যে
বোঝাতে, আমি তোমাকে জিনিসটা বোঝাতে চাই। এখানে কিন্তু একটা ইনফিনিটিভ ব্যবহার করা হয়ে গেছে। ইনফিনিটিভ আমরা কাকে বলি, আমরা আগে শিখেছি যে ইনফিনিটিভ হচ্ছে যে ক্রিয়ার সাথে, বাংলায় যে ক্রিয়ার সাথে তে যুক্ত হয়ে যায়, খেতে, যেতে, পড়তে, বসতে, শুতে, বলতে, ঠিক আছে। এই যে আমি তোমাকে বোঝাতে চাই, বোঝাতে, এটা কি হবে, এখানে টু, এটা তো ইনফিনিটিভ ভার্ব, মানে টু আন্ডারস্ট্যান্ড, মানে মানে বোঝা ইংরেজি কি, আন্ডারস্ট্যান্ড, তাহলে মানে বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এবার আমি তোমাকে বোঝাতে চাই, তাহলে কী হবে, আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে চাই। কেন এই এরকম কেন হলো, দেখো কতগুলো ভার্ব চলে এসছে। ট্রাই দিয়েছি একটা, তারপর টু দিয়েছি একটা, তারপর মেক দিয়েছি একটা, তারপর আন্ডারস্ট্যান্ড দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বোঝাই কি, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাই। এবার আমি তোমাকে বোঝাতে চাই, আমি তোমাকে বোঝাতে চাই, বা এখানে ধরো আই ওয়ান্ট টু, আরও ভালো বুঝতে পারবে। ওয়ান্ট মানে কি, চাওয়া। তাহলে কী হবে, আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে, আমি চাই, আমি চাই, আই ওয়ান্ট। বোঝাতে, বোঝাতে, তাহলে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে আর টুটা এই মানে আন্ডারস্ট্যান্ডের সঙ্গে যোগ হয় না, কিন্তু কোথায় যোগ হয়, এখানে যোগ হয়ে যায়, সোজা পজিটিভ ভার্বের মানে যে টুটা আমাকে প্রয়োগ করতে হবে বোঝাতে, বোঝাতে, সেই টুটা তো আমার এখানে ব্যবহার করার কথা ছিল, টু আন্ডারস্ট্যান্ড, না, সে আমাকে টুটা ব্যবহার করবো আমি পজিটিভ ভার্ব, মানে যা টেন্সের, টেন্স বিষয়ে যাবতীয় যা চলবে, যা নিয়ম চলবে গ্রামারে, সব চলবে এই পজিটিভ ভার্বের উপরে। তাহলে কী হলো, আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে চাই। ধর সে আমাকে বোঝাতে চায়, সে আমাকে বোঝাতে চায়, তাহলে কী হবে, হি ওয়ান্টস, হি ওয়ান্টস, সরি এখানে টুটা তো মুছে দিলাম, হি ওয়ান্টস টু মেক মি আন্ডারস্ট্যান্ড, হি ওয়ান্টস টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চায়। হি ওয়ান্টস টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চায়। কেন ওয়ান্টস করলাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বোঝাতে চায়, খায়, যায়, বলে, শোনে, পড়ে, লেখে, চায়, যায়, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে একদম মানে প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজ। হি ওয়ান্টস টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চায়। এবার এটি যদি বলতাম সে আমাকে বোঝাতে চাইলো, সে আমাকে বোঝাতে চাইলো, তাহলে যা যা প্রয়োগ হওয়ার কী হতো, এইখানে যা প্রয়োগ হওয়ার এখানে, হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চাইলো, সে আমাকে বোঝাতে চাইছিল, সে আমাকে জিনিসটা বোঝাতে চাইছিল। হি ওয়াজ মেকিং মি, হি ওয়াজ মেকিং মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চাইছিল, বোঝা হলো, মানে মানে সরি, সে আমাকে বোঝাতে চাইছিল, হি ওয়াজ ওয়ান্টিং টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চাইছিল, মানে চাইছিল, হি ওয়াজ ওয়ান্টিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ওয়ান্টিং। এবার বোঝাতে, টু মেক মি আন্ডারস্ট্যান্ড, মানে টু আন্ডারস্ট্যান্ড কখনোই হবে না, যা হবে ওই পজিটিভ ভার্বের উপরই প্রয়োগ হবে। তাহলে সে আমাকে বোঝাতে চাইছিল, কী হবে, সে আমাকে বোঝাতে চাইছিল, এটা হবে হি ওয়াজ ওয়ান্টিং, বা এখানে ট্রাইংও লিখতে পারি, মানে বোঝানোর চেষ্টা করছিল, হি ওয়াজ ওয়ান্টিং অথবা ট্রাইং টু মেক মি আন্ডারস্ট্যান্ড। ব্যাপারটা বোঝা গেল। এই যে ওয়ান্টিং বা ট্রাইং কেন কথাটা লিখলাম, কারণ সাধারণত এই ওয়ান্টের সঙ্গে আইএনজি ব্যবহার করে বলা হয় না, ওয়ান্টের সঙ্গে আইএনজি ব্যবহার করে বলা বা লেখা হয় না, সেখানটা আমরা ট্রাইং করে দিই। ওয়ান্ট মানেও চাওয়া, আর ট্রাই মানে চেষ্টা করা, মানে সেটাও তো চাওয়া, একটা কিছু করতে চাওয়া, সেটাকেই তো চেষ্টা করা বলি, তখন আমরা ট্রাইং করে দিই, কারণ ওয়ান্টের সঙ্গে সাধারণত আইএনজি ব্যবহার করা হয় না, শুনতে খারাপ লাগে জিনিসটা। তাহলে হি ওয়াজ ওয়ান্টিং অথবা ট্রাইং টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চাইছিল, হলো। এবার এবার ধরো একটা যদি, এবার ধরো একটা প্রশ্নবোধক দেখি, আমরা অনেক সময় হয় এই বলতে গিয়ে আটকে যাই। ধরো যদি বলি যে তুমি কি ওকে দিয়ে জল আনিয়েছিলে, তুমি কি ওকে দিয়ে জল আনিয়েছিলে, তাহলে কী হবে, এটা তুমি কি ওকে দিয়ে জল আনিয়েছিলে, এটা পাস্ট টেন্সেই ধরে নেবো, পাস্ট টেন্সে, মানে অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কী হয়, এত পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনাইট আলাদা করে ব্যবহার করা হয় না। অ্যাকচুয়ালি আমরা জানি কি, তুমি কি ওকে দিয়ে জল আনিয়েছিলে, তাহলে এই আনিয়েছিলে মানে আনাইয়াছিলে, ইয়াছিলে পাওয়া গেল, তার মানে পাস্ট পারফেক্ট। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওইভাবে ব্যবহার হয় না, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নর্মালি পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসকে পাস্ট ইনডিফিনাইট আকারেই বলে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর কন্টিনিউয়াস হলে তো তখন বলতেই হয় পাস্ট কন্টিনিউয়াস, কারণ ওটা তো অতীতকালে রানিং কাজ বোঝাচ্ছে। তো ধরো এটা, তুমি কি ওকে দিয়ে জল আনিয়েছিলে, তাহলে কী হবে, এটাকে আমি পাস্ট ইনডিফিনাইটই বলবো, তাহলে কী বলবো, ডিড ইউ,
কারণ পাস্ট ইনডিফিনাইটে অ্যাকচুয়ালি আমরা কি জানি, আমরা জানি প্রশ্ন করতে গেলে একটা অক্সিলারি ভার্ব সামনে আনতে হয়, মাস্ট আনতেই হবে। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে একটা প্রশ্নবোধক বা মানে যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া লাগবেই এবং সেটাকে প্রথমে আনতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে তো কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। ওই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইটে কী হয়, ডু আর ডাস ব্যবহার হয়, আর পাস্ট ইনডিফিনাইটে ডিড ব্যবহার হয়। তাহলে কী হবে, ডিড ইউ মেক হিম ব্রিং দ্য ওয়াটার। হ্যাঁ, কোশ্চেন হবে, কোশ্চেন মার্ক। তাহলে কী হলো, ডিড ইউ মেক হিম ব্রিং দ্য ওয়াটার, তুমি কি ওকে দিয়ে জলটা নিয়েছিলে, তুমি কি ওকে দিয়ে জলটা নিয়েছিলে, বুঝে গেল। এবার যদি বলি তুমি কি ওকে দিয়ে জল আনাওনি, তুমি কি ওকে দিয়ে জলটা আনাওনি, তাহলে কী হবে, ডিড ইউ নট মেক হিম ব্রিং দ্য ওয়াটার, তুমি কি ওকে দিয়ে জলটা আনাওনি। আর যদি হ্যাবাচকে বলতে চাই তাহলে নট বাদ, তাহলে হবে ডিড ইউ মেক হিম ব্রিং দ্য ওয়াটার, তুমি কি ওকে দিয়ে জলটা নিয়েছিলে। বিষয়টা বোঝা গেল। এই হলো মেকের ব্যবহার, এই হলো পজিটিভ ভার্ব মেকের ব্যবহার। এই একটা জিনিস তোমরা ভেবে দেখো, আমরা অনেক সময় ভাবি কি পজিটিভ ভার্ব শেখার কী দরকার আছে, ওর দরকার নেই, ও তো গ্রামারের জন্য, ও মানে ও শিক্ষকতাটা কাজ নেই। কিন্তু একটা জিনিস ভেবে দেখবে, পজিটিভ ভার্ব যদি না জানি আমরা, কথা বলতে গেলে অর্ধেক কথাই বলতে পারবো না। আমাদের নর্মাল কোর্স অফ ডেতে মানে আমরা যে সারাদিনের যে কাজবাজ করি, কথাবার্তা বলি, সেগুলিকে যদি বলতে চাই, আমার মা আমাকে দিয়ে বাসনগুলো মাজালো, ধরো আমার মা আমাকে দিয়ে বাসনগুলো মাজালো, তাহলে কী হবে, মাই মাদার মেড মি ওয়াশ দ্য ডিশেস, মাই মাদার মেড মি ওয়াশ দ্য ডিশেস বা ইউটেন্সিলস যাই বলো না কেন, বাসনগুলো মাজালো। তো এই যে ব্যাপারটা, এবার ধরো মা আমাকে দিয়ে মাজালো, এই কথাটা আমি কাউকে বলতে চাইছি, বা এই আমরা হয় না যে এই ধরনের যেগুলো উদাহরণ লিখলাম, আমি বোঝাই, তুমি আমাকে বোঝাও, ঠিক আছে, তুমি আমাকে ব্যাপারটা বোঝাও। এবার যদি বলি ইউ আন্ডারস্ট্যান্ড মি, হবে, তোমরা অনেক সময় বলে দাও ইউ আন্ডারস্ট্যান্ড মি, মানে তুমি আমাকে বোঝো। কথাটা তো তুমি আমাকে বোঝো নয়, কথাটা বলতে চাইছি তুমি আমাকে বোঝাও, তাহলে কী হবে, ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, তুমি আমাকে জিনিসটা বোঝাও। এই জন্যই বহু কথা আমাদের নর্মাল কোর্স অফ ডেতে, বহু কথা আমরা যদি পজিটিভ ভাব না জানি বলা সম্ভব না, সেগুলোকে আমরা উল্টো পাল্টা বলি, তার মানে দাঁড়িয়ে যায় উল্টো পাল্টা। আমি এখন কাউকে বলতে চাইছি যে আমি ওকে দিয়ে কাজটা করাবো, তাহলে কী হবে, আই উইল মেক হিম ডু দ্য জব বা ডু দ্য ওয়ার্ক, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। এবার আমি ওকে দিয়ে কাজটা করাবো বলতে গিয়ে আর বলতে পারলাম না, তাহলে কী হবে, আই ডু হিম হয়ে গেল, আই ডু হিম দ্য জব, আমি তাকে কাজটা করবো, এরকম হয়, এটা কখনো বলা যায় না। আই ডু হিম দ্য জব বা আই ডু হিম দ্য ওয়ার্ক বলা যায় না। আমি ওকে দিয়ে কাজটা করাবো মানে আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজটা করাবো, সে আমাকে দিয়ে কাজটা করাবে, হি উইল মেক মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা করাবে। বিষয়টা বোঝা গেল। এই ধরনের কথাগুলো বলতে গেলে খুব মুশকিল যদি পজিটিভ ভার্ব না জানি। ওই জন্য বারবার বলছি, পজিটিভ ভার্বটা কিন্তু কথা বলতে গেলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রেও এগুলোকে না জানতেই হবে। আর এর প্র্যাকটিস করবে কীভাবে, এই প্রত্যেকটাকে আগের দিন আমরা কী করেছিলাম, লাস্ট ডেতে আমরা লেট আর গেট করেছিলাম। তো লেট আর গেট দিয়ে কিছু উদাহরণ সেগুলো লিখবে, সেগুলো লিখে নিজে নিজে বলার চেষ্টা করবে। আবার ধরো এই যে মেঘ দিয়ে দু একটা উদাহরণ লিখে বলার চেষ্টা করবে। আর যদি কনফিউশন কিছু থাকে যে এই বাক্যগুলো হচ্ছে কি না, ঠিক হলো কি না, জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি অবশ্যই বলে দেবো যেটা হলো কি হলো না, বা ওটাকে নিয়ে নিজেরা অ্যানালিসিস করে নেবো যে এটা কীভাবে করলে ভালো হয়। ওটা বোঝা গেল। তো আজকে এইটুকুই। আর পরের দিন নেক্সট ডে আমরা আলোচনা করে নেবো হ্যাভ আর হেল্প দিয়ে, কারণ ওই দুটো একদিনে হয়ে যাবে, ওই দুটোতে অতটা বিশেষ ব্যাপার নয়, হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি পজিটিভভাবে এই তিনটেই সবথেকে বেশি ব্যবহার হয়, লেট, গেট আর মেক সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর এই হ্যাভটা অপশনাল, হ্যাভটা গেট যেখানে বলি সেখানে হ্যাভ বলা যায়, সেটা পরের দিন বলে দেবো, বলা যায়, আবার গেট দিয়েও বলা যায়। আর হেল্পটা তো মানে খুবই ইজি, ওটা একটুখানি বললেই তোমরা বুঝে যাবে। তো আজকে অলরেডি 23 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, মানে 24 মিনিট 25 মিনিট ভিডিওটা হয়ে গেছে। তাহলে আজকে মেক দিয়ে রইলো, তোমরা সবাই প্র্যাকটিস করবে, মানে বাক্যগুলো এরকম লিখে অন্য কাউকে দিয়ে কাজ করানো, কেউ তোমাকে দিয়ে কাজ করায়, ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো লিখে মেক দিয়ে স্ট্রাকচার মেনে প্র্যাকটিস করবে। আর যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, আমি আবার পরে বলবো বিষয়গুলো। ওকে, আজকের মতো এইটুকুই, গুড বাই।